হায় গো হায়, আমাদের যে কি হবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। বাঁধ ভেঙে জল তো বাড়ির ছাদ অব্দি উঠে গেল, আর কিছুক্ষণ পরে তো সেটাও ডুবে যাবে। আমরা কোথায় থাকবো, কি করব কে জানে। হে বিধাতা, তুমি রক্ষা করো, আমাদের আমাদের রক্ষা করো। হ্যাঁ গো গিন্নি, কি যে হবে কে জানে। বিধাতা আমাদের উপর কি যে প্রতিশোধ নিচ্ছে বিধাতাই জানে। আমাদের যা হবে হোক, আমাদের এই ছোট্ট মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। বাবা, ও বাবা, মা, ও মা, আমার বড্ড ভয় লাগছে। এই তো মা, আমরা তো আছি, তোর কিচ্ছু হবে না। গিন্নি, তুমি মেয়েটাকে শক্ত করে ধরো, মানে যেন ছাদ থেকে না গড়িয়ে পড়ে যায়। সরকার কতদিন ধরে এই বাঁধটাকে মেরামত না করার জন্যই আজকে আমাদের এই অবস্থা। গিন্নি, আমি চলে গেলাম। হ্যাঁ, বেঁচে থাকবো কিনা জানি না। তুমি সোনালীকে ঠিক মতো রেখো। বাবা, ও বাবা, তুমি কোথায় চলে গেলে গো? আমরা তোমাকে ছাড়া থাকবো কি করে? হে বিধাতা, উনি কি দোষ করেছেন যে তুমি ওনাকে এত কষ্ট দিচ্ছ? ও অবিনাশ বাবু, ও অবিনাশ বাবু, একবার বাইরে বেরিয়ে আসুন। আপনার সাথে কে দেখা করতে এসেছে দেখুন। কি হয়েছে শুভজিৎ? এত সকাল সকাল ডাকাডাকি করছিস কেন? আর তোর সাথে এরা কারা এত সকালে আমাদের বাড়িতে এসেছে কেন? এরা আমাদের গ্রামেই থাকে। গতকাল রাতে বন্যায় এনার স্বামী জলে ভেসে যায়। তার আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না, তাই এনারা আপনাদের সাথে দেখা করতে এসেছে। হ্যাঁ মোড়ল মশাই, আমার স্বামী আগের দিন রাতে জলে ভেসে গেছে। আমরা কি করব, কি খাবো? আবার আমার এই ছোট্ট শিশুটা আছে, ওকে বা আমি কি খাওয়াবো? তুমি অত চিন্তা করো না। তোমার স্বামীর কপালে যদি মৃত্যু না থাকে, তাহলে যমরাজের দোরগোড়া থেকে গিয়েও ফিরে আসবে। তোমার মধ্যে এতটুকু আশা রাখো, কখনোই ভেঙে পড়বে না। আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন, এটাই আমার কাছে অনেক। আমার একটা পাশেই ছোট্ট ঘর আছে, তুমি ওখানে থাকবে। আর যা দরকার লাগবে আমাকে বলো, আমি সমস্ত কিছু আনিয়ে দেব। অসংখ্য ধন্যবাদ মোড়ল মশাই, আমাকে এতটুকু সাহায্য করার জন্য। আমাকে ধন্যবাদ দেবেন না, আমি গ্রামের মোড়ল মশাই। এতটুকু তো গ্রামবাসীদের জন্য আমাকে করতেই হবে। আরে ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিগরে 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 ডিগরে। আরে কি হলো রে, তুই এত আনন্দে নাচানাচি করছিস কেন? তা নাচবো না? আজকে আমার সবচেয়ে আনন্দের দিন। আনন্দ? কিসের আনন্দ রে? আমাকেও একটু বল, আমি শুনি। কেন, তুমি খবর পাওনি? আমি আর ঘর থেকে কোথায় বেরোই যে পাড়ার খবর জানবো? বল না আমাকে, তুই কি হয়েছে বল। আর তুই এত খুশি কেন? আসলে আগের দিন রাতে গঙ্গার বাঁধটা ভেঙে যে বন্যা হয়ে গেছিল, তাতে আমাদের প্রতিবেশী ওই দীপকের বাড়ি ডুবে গেছিল। আর সেই জলেতে দীপক ভেসে চলে গেছে, হয়তো মরেও গেছে। ডিগি। তাতে এত আনন্দ হবার কি আছে? আমি তো কিছু বুঝতেই পারলাম না। তা আনন্দ হবে না? আরে আমি ওকে কতবার করে বলেছিলাম যে নদীর পাড়ের জায়গাটা আমাকে দিয়ে দে, আমি ওখানে চাষবাস করব, কিন্তু ও তো আমাকে দিল না। যা, মরি যাক, ও সেটাই আমি চেয়েছিলাম। তো গেছে গেছে গেছে, বাদ দাও দেখি, বাদ দাও। ছি 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 ছি, তুই এতটা নীচ! তুই একটা মানুষ হয়ে অপর মানুষের ক্ষতি চাইছিস? তোর তো নরকেও ঠাঁই হবে না রে। আমার তোকে ছেলে হিসেবে পরিচয় দিতেও ঘেন্না করছে। সে তোমার যা ইচ্ছে হয় তুমি করো, আজ আমি প্রচুর খুশি। আরে দিদি, ওই দিদি, কোথায় গেলি রে? বাইরে একবার বেরিয়ে আয়। তোরা কেমন আছিস একটু দেখি। আরে বোন, কেমন আছিস রে? বাবা মা কোথায়? ওরা কেমন আছে? আমরা সকলেই খুব ভালো আছি রে। আর বাবা মা একটু কাজের জন্য ব্যস্ত থাকায় ওনারা আসতে পারেনি, তাই আমি একাই আসলাম তোদের সঙ্গে দেখা করতে। আর বলছি দিদি, তুই জামাইবাবুকে ছাড়া ভালো আছিস তো? কেমন আর থাকবো বল, তোর জামাইবাবু চলে গেল প্রায় 1-2 মাস।
এখনো তো তার কোনো পাত্তা নেই। মানুষটা বেঁচে আছে কিনা তাও জানি না। দিদি সোনালি কোথায় গেল রে? ওকে তো দেখতে পাচ্ছি না। ও ঘরে শুয়ে আছে হয়তো, দাঁড়া ওকে ডাকছি। সোনালি, ও সোনালি, একবার বাইরে এসো, তোমার মাসি এসেছে, একটু কথা বলে যাও মাসির সাথে। মাসি, ও মাসি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? বাবার কথা খালি মনে পড়ে যায়, তাই মনটা একটু খারাপ থাকে। তোমার বাবার কিচ্ছু হয়নি, দেখবে একদিন ঠিক ফিরে আসবে তোমার কাছে। হ্যাঁ রে বোন, তাই যেন হয়। হ্যাঁ রে, আমরা সব সময় দোয়া করছি যাতে জামাইবাবুকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনেন। দিদি, তাহলে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, মা বাবা না হলে আবার খুব চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ, তুই বাড়ির দিকে যা, আর শোন, বাবা মাকে বলে দিস আমি আমার মেয়ে সবাই ঠিক আছি, না হলে আবার ওনারা চিন্তা করবেন। ঠিক আছে দিদি, আমি বলে দেব। যাই, এবার তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হই। অনেকটা বেলা হয়ে গেল, বাড়িতে গিয়ে আবার অবিনাশ বাবুর সাথে দেখা করতে হবে। আরে আরে, দূরে ওটা দীপকের মতো লাগছে না? যাই তো, একটু সামনে গিয়ে দেখি। দীপক, তুমি এখানে, মানে তুমি বেঁচে আছো? হ্যাঁ গো দাদা, আমি বেঁচে আছি। আমি ওই গ্রামেতে ফিরে যাইনি, তার একটা কারণ আছে। কেন ফিরে যাওনি কেন গ্রামে? আসলে বন্যায় ভেসে যাওয়ার পর আমি কোনো ক্রমে বেঁচে যাই, আর বাড়ি যাওয়ার জন্য আমার কাছে সেরকম কোনো টাকা পয়সাও নেই যে আমি বাড়িতে যাব। তাই আমি এই গ্রামেতেই থেকে গেছি। ও আচ্ছা, এই ব্যাপার। তোমার ওইদিকে বৌমে তো একেবারেই ভেঙে পড়েছিল। আমি মোড়ল মশাই আরো অনেকে কিছুটা আশা ভরসা জুগিয়ে ওদের বাঁচিয়ে রেখেছি। তা শুভজিৎ দা, এখন গিন্নি আর আমার মেয়ে সোনালি ভালো আছে তো? আপাতত ভালোই আছে, তবে তোমার ওদিকে একান্তই প্রয়োজন। শুভজিৎ দা, তাহলে তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাব, কেন যাব না? আর তুমি না বললেও আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতাম। তাহলে চলো শুভজিৎ দা। আরে মিতা, ও মিতা মা, বাড়িতে আছো? একবার বাইরে বেরিয়ে এসে দেখো আমার সাথে কাকে নিয়ে এসেছি। কি হয়েছে শুভজিৎ দা, আমাকে ডাকাডাকি করছো কেন? আরে শুভজিৎ দা, আমি কি ঠিক দেখছি? আমার চোখে তো কিছু বিশ্বাস হচ্ছে না। আমার স্বামী আমার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো, তুমি ঠিকই দেখেছো, এটা তোমার স্বামী দীপক। কেমন আছো গিন্নি? ভালো আছো তো? আর মেয়েটা কোথায় গেল? আমি ভালো আছি, আর মেয়ে ঘরে আছে। মেয়েটাকে ডাকো না, কতদিন দেখিনি মেয়েটাকে। সোনালি, এই সোনালি, একবার বাইরে আয়, বেরিয়ে আয় মা, দেখ একবার কে এসেছে। বাবা, তুমি কোথায় ছিলে? এতদিন কেন বাড়িতে ফিরে আসোনি? সেসব অনেক কথা মা, পরে বলবো। মা, মাসি তাহলে ঠিকই বলেছিল যে বাবা একদিন ঠিকই ফিরে আসবে। হ্যাঁ, সে তো আসারই কথা। তোমার মা একজন সৎ মানুষের জন্য ঠাকুরের কাছে প্রতিদিন প্রার্থনা করেছেন, আর তাকে ভগবান না ফিরিয়ে দিয়ে থাকতে পারেন? নাও নাও, এখন ছেলেটাকে ঘরে নিয়ে যাও, গিয়ে কিছু ভালো মন্দ করে খাওয়াও। কতদিন খাইনি, ছেলেটা পুরো শুকিয়ে গেছে, আজকে ওকে পুরো পেট পুড়ে খাওয়াবে। হ্যাঁ, সে তো খাওয়াবই, আর আপনাকেও কিন্তু খেয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেয়ে যাবো এখন। কি রে, কিছু খবর পেয়েছিস? কিসের খবর? আমি অত শত খবর পাইনি। তুমি যাও তো, আমার ভালো লাগছে না, আমাকে একটু বিশ্রাম করতে দাও। তোর বিশ্রাম এবার মাথা থেকে উঠে যাবে আমার কথা শুনে। কি এমন কথা যে আমি শুনলে আমার মাথা থেকে বিশ্রামের কথা উড়ে যাবে? কেন, তুই শুনিসনি যে দীপক বাড়িতে ফিরে এসেছে? কি? দীপক বাড়ি ফিরে এসেছে? আবার এতদিন পর? হ্যাঁ, এতদিন কোথায় ছিল? মরে যায়নি? বেশি কিছু জানি না, তবে লোকের মুখ থেকে যেটুকু শুনতে পেলাম, ও নাকি এই বন্যা থেকে কোনো ক্রমে বেঁচে একটা গ্রামে আশ্রয় নিয়েছিল,
আজকে মোড়ল মশাইয়ের সহকারী শুভজিৎ, ওর সাথে তার দেখা হয় এবং তার সাথেই সে বাড়িতে ফিরে আসে। যা, এবার কি হবে? দীপক আবার ফিরে এলো? নাচ নাচ, আরো নাচ। যে ছেলে অন্যের ক্ষতি চায় তার নরকেও ঠাঁই হবে না। তুই দেখবি, ওর জন্যই তুই একদিন মরবি। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো কে কার জন্য মরে, কে বেঁচে থাকে আর কে মরে যায়। আমি এবার এই পৃথিবী থেকে চিরদিনের জন্য দীপক নামটা মুছে দেব। কি করবিটা কি তুই? তুমি শুধু দেখতে থাকো আমি কি করি। কদিন পরই শুনতে পাবে যে দীপক আর বেঁচে নেই। তুই কি ভেবেছিস তুই ওকে মেরে ফেলবি? কখনো পারবি না। সে তুমি দেখোই না তোমার ছেলে কি পারে আর না পারে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেই নেব তুই কি করতে পারিস। অবিনাশ বাবু, ও অবিনাশ বাবু, বাড়িতে আছেন? একবার বেরিয়ে আসুন না, আপনার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ বুড়িমা, বলো কি হয়েছে? আর তোমার সাথে শুভজিৎ কেন এসেছে? ওনাকে নিয়ে তোমার সাথে একটা কথা আলোচনা করার জন্যই ওনাকে আমার সাথে এনেছি। হ্যাঁ, তা কি হয়েছে বলো। হ্যাঁ বুড়িমা, আমাদের একসাথে কেন ডেকেছো বলো? আসলে আগের দিন রাত্রে আমি আমার ছেলেকে বলেছি যে দীপক ফিরে এসেছে। এই খবর শুনে আমার ছেলে খুব রেগে যায় আর আমাকে বলে, এবার দেখবে তুমি আমার আসল রূপ। এই পৃথিবী থেকে দীপক নামটা একেবারে মুছে ফেলবো। তাই নাকি? এসব বলেছে তোমার ছেলে? তোমার ছেলে তো নরকেও ঠাঁই হবে না। একটা ছেলে হয়ে আর একটা ছেলের ক্ষতি করতে চায়। তাহলে আর বলছি কি বাবা তোমাদের, তুমি কিছু একটা করো, না হলে একটা ছেলের প্রাণের ঝুঁকি আছে। যখন তখন সে কিছু একটা করে ফেলতে পারে, তার মাথার কোনো ঠিক নেই। হ্যাঁ, আমরা দেখছি কি করা যায়। দেখছি নয়, তুমি আজ থেকেই কিছু একটা ব্যবস্থা করো, নয়তো ছেলেটার প্রাণের ঝুঁকি আছে। শুভজিৎ, তুমি দীপককে বলবে যে তোমার প্রাণের ঝুঁকি আছে, একটু সাবধানে থাকতে, আর প্রয়োজন পড়ে তুমি ওকে পাহারা দেবে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি কোনো চিন্তা করবেন, আমি দীপককে বলে দেব। ঠিক আছে, আমি এখন আসছি, না হলে আমার ছেলে আবার আমাকে দেখে ফেললে সন্দেহ করবে। ঠিক আছে বুড়িমা, তুমি বাড়ির দিকে যাও। দীপক, ও দীপক, কোথায় যাচ্ছ? এই তো অনেকদিন পর গ্রামেতে ফিরে আসলাম, ভাবলাম একটু গ্রামটা ঘুরে আসি, তাই একটু বিকেলে ঘুরতে বেরিয়েছি। একেবারে শরীর চর্চা হয়ে যাবে, আবার তোমার সাথে দেখা হলো, একেবারে আড্ডাও দেয়া যাবে। তা কি বলবে বলছিলে বলো। আসলে তোমাকে একটু সাবধান করবার জন্য ডাকছিলাম, তুমি একটু সতর্ক হয়ে বাড়িতে থেকো। ঠিক বুঝতে পারলাম না সুজিতদা, কি বলতে চাইছো তুমি? সতর্ক হয়ে থাকতে আর সাবধানে থাকতে বলছো আমাকে, একটু খুলে বলবে? আসলে তুমি বাড়ি ফিরে এসেছো, অনেকে সেটা মেনে নিতে পারেনি, তাই তোমাকে ওরা মেরে ফেলতে চাইছে, তাই তোমাকে একটু সতর্ক করে দিলাম। তা কে সেই লোক যে আমাকে মেরে ফেলতে চাইছে, আর আমি মরে গেলেই বা তাদের লাভ কি? লোকটার কেউ নয়, সে হলো তোমাদের প্রতিবেশী শুভেন্দু। তুমি ফিরে এসেছো, সে কিছুতেই মেনে নিতে পারেনি, তাই তোমাকে সে মেরে ফেলবে বলে আশ্বাস নিয়েছে। আর সে তোমাকে মেরে তার কি লাভ হবে সেটা তো আমি জানি না, তবে যেটুকু জানি তোমাকে বললাম আর কি। এবার তো আমার খুব ভয় হচ্ছে শুভজিৎদা। বাড়িতে বাড়িতে গিন্নি ছোট সন্তানকে আমি এতদিন পরে ফিরে পেয়েছি, এবার আমি ওদেরকে ছেড়ে আর কোথাও যেতে চাই না। আর আমার কিছু হয়ে গেলে তারা কি করবে? সে নিয়ে তুমি অত চিন্তা করো না, আজকে রাতে আশা করছি ও কিছু করবে না। আমি কালকে রাত থেকে তোমাদের বাড়ি পাহারা দেব, দেখি ও কি করতে পারে। হ্যাঁ, তুমি কালকে থেকেই বাড়িতে পাহারা দিও, আর ওকে হাতে নাতে ধরে একটা চরম সাজা দিও। সে তো দিতেই হবে, একটা মানুষকে এরকম ভাবে হুমকি দিচ্ছে মেরে ফেলবার জন্য, ওকে কি এমনি রেখে দেওয়া যায়? ঠিক আছে শুভজিৎদা, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, সন্ধে হয়ে যাচ্ছে যে। হ্যাঁ ঠিক আছে, তুই বাড়ি থেকে যা, আমাকে আবার বাড়ির দিকে যেতে হবে।
কি হয়েছে গো তোমার? তোমাকে এমন চিন্তিত কেন দেখাচ্ছে? না না, কিছু হয়নি। কি আবার হবে আমার? না, তোমার কিছু একটা তো হয়েছে। তোমার সাথে আমি এতদিন ধরে ঘর সংসার করছি, তোমাকে এরকম ভাবে তো কোনোদিন দেখিনি। সব সময় তুমি হাসি খুশি থেকেছো, আর আজকে তোমাকে এরকম কেন দেখাচ্ছে? কি হয়েছে আমাকে বলো। আজকে বিকেলে একটু পাড়ার মাঠে আড্ডা দিতে গেছিলাম, সেখানে শুভজিৎদার সাথে দেখা হয়। উনি আমাকে বলেন যে তুমি ফিরে এসেছো, এতে অনেক লোক তোমার প্রতি রেগে তোমাকে মেরে ফেলবার ষড়যন্ত্র করছে। কি? তোমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে? কে সেই লোক? লোকটা আর কেউ নয়, আমাদের প্রতিবেশী শুভেন্দু। কিন্তু শুভেন্দু তোমাকে মেরে ফেলতে চাইছে কেন? আর তোমাকে মেরে ফেলে ওর কি বা লাভ হবে? তা তো আমি জানি না, আমাকে শুভজিৎদা খবর দিল, আমি তোমাকে তাই বললাম। তাহলে তো গ্রামের মোড়ল মশাইকে ব্যাপারটা জানাতে হবে কালকে। না না, তোমাকে অত চিন্তিত হতে হবে না, উনি এ ব্যাপারে সমস্ত কিছুই জানে। তা উনি যখন সমস্ত কিছুই জানে, তখন শুভেন্দুকে কোনো শাস্তি কেন দিচ্ছে না? আসলে মোড়ল মশাই ওকে হাতে নাতে ধরবার চেষ্টা চালাচ্ছে, তাই শুভজিৎদাকে কালকে থেকে আমাদের বাড়ি পাহারা দেওয়ার আদেশ দিয়েছে। নদীতে ভেসে যাওয়ার পর অনেক কষ্টে তোমাকে আমরা ফিরে পেয়েছি। আমি আর তোমাকে হারাতে চাই না। না গো গিন্নি, আমার কিচ্ছু হবে না, ও ওপরওয়ালা তো আছে। আমি যখন কারোর কিছু ক্ষতি করিনি, তখন উনিও আমার কিছু ক্ষতি করবেন না। তুমি এখন অত চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। নদীর ধারে বাড়িটা একেবারে বন্যায় ভেসে চলে গেল, তাই এবারে নদীর ধারের জায়গাটায় বাড়ি না করে নদীর বাঁধের এপারটায় বাড়ি তৈরি করে সেখানে থাকবো। বন্যার হাত থেকে তো রেহাই পাওয়া যাবে। কিরে শুভেন্দু, কবে এলি? তুই মরলিও না, আবার বাড়ি ফিরে এসে কাজ করতে লেগে গেলি। তা আজকে রাজকার্যটা করছিস তুই? হ্যাঁ, কেন? আগের বাড়িটা তো বন্যায় ভেসে গেল বাঁধের ওদিকে হাওয়ায়, তাই এবারে নদীর বাঁধের এদিকে একটা ঘর বানাচ্ছি, যাতে পরের বারে বন্যায় ভেসে না যায়। বলেছিলাম যে নদীর ধারে জায়গাটা আমাকে দিয়ে দিতে, সেখানে চাষবাস করব, শুনলি না? আর কি বলবো বল দেখি। কেন, তুমি বাঁধের ওপারের জায়গাটা যখন পাওনি, বাঁধের এপারে তো কিছুটা অংশ পেয়েছো, তা নিয়ে তুমি খুশি থাকো না। আবার লোকের জায়গা নিয়ে কেন টানাটানি করছো? শুধু লোকের থেকে হাতিয়ে নেওয়ার ধান্দা। বিধাতার কি অশেষ কৃপা বল, নদীতে ভেসে যাওয়া সত্ত্বেও তুই আবার বেঁচে রইলি। আমি তো আর তোমার মতো লোকের হাতিয়ে খাই না যে আমাকে বিধাতা নিজের কাছে টেনে নেবে, তাই স্বয়ং মৃত্যুর মুখ থেকে আবার ফিরে এলাম। এই কি বলতে চাচ্ছিস, যে আমি লোকের মেরে খাই? এই, তা নয় তো কি, তুমি তো লোকের মেরেই খাও, এটা আবার না বলবার কি আছে? দাঁড়া বেটা, তোর খবর আছে। তোকে আমি দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি। আমাকে অপমান করা, দেখ এবারে মজা। হ্যাঁ হ্যাঁ, দেখবো তুমি কি করতে পারো। আর ভগবান তো আছে, ওপর থেকে সব দেখছে। বিধাতা কার পাশে থাকে আর কার না থাকে আমিও দেখে নেব। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখে নেব যে কার পাশে থাকে বিধাতা। যত সব ফকিরের দল, চল। দীপক, আরে ও দীপক, কোথায় গেলি রে? আমি তো চলে এসেছি। এই তো শুভজিৎদা, আমিও চলে এসেছি, চলো। হ্যাঁ চল চল, তোদের বাড়ির পেছনটায় গিয়ে দাঁড়িয়ে থাকি, দেখি শুভেন্দু আসে কিনা। ওই যে দূরে শুভেন্দু আসছে হাতে লাঠি নিয়ে, ওকে আজকে হাতে নাতে ধরবই। হ্যাঁ, সে তো ধরবই। আজকে রাতেই দীপককে মেরে সাফ করে দিয়ে চলে যাব। কালকে সকালে যখন সবাই ঘুম থেকে উঠবে, ততক্ষণে সবাই দেখবে দীপক মরে পড়ে রয়েছে। ততক্ষণ আমার গায়ের জ্বালাও পোড়াবে। কি যে শান্তি! শয়তানটাকে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। ওই দেখো, ওই দেখো হাতে লাঠি নিয়ে তোমাদের বাড়িতে ঢুকছে বেটা, ওকে তো আজকে ধরবই ঝাউক করে। এই শয়তানের বাচ্চা, কোথায় ঢুকছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমাকে মেরে ফেলবি? কখনো পারবি না। তোর বেটাকে মার, বেদম মার, উদুম মার। আমি তোমাদের বাড়িতে ভুল করে চলে এসেছি, বাবা আমাকে ক্ষমা করে দাও। এ ভুলের কোনো ক্ষমা নাই রে। দীপক তুই দেখছিস কি রে? ওরে লাঠি দিয়ে মার। বড্ড লাগছে, ছাড়াও, লাগছে। এই কিসের জন্য এসেছিস আমাকে বল আগে, তারপরই তোকে ছাড়বো। আসলে আমি তোমার প্রতি হিংসে করে তোমাকে মারতে এসেছি।
এই বেটাকে কালকে মোড়ল বাবুর কাছে নিয়ে যেতেই হবে। উনি একে জব্দ করে শাস্তি দেবেন। দেখুন অবিনাশবাবু, বেটাকে ধরে নিয়ে এসেছি। তাহলে অবশেষে ধরা পড়ল শুভেন্দু। এ ছেলেটা এতদিন পরে গ্রামে ফিরে এসেছে। আমরা এদিকে কত খুশি আছি, আর ওকে দেখো হিংসেতে একেবারে জ্বলে পড়ে যাচ্ছে। জ্বলে পুড়ে যাচ্ছে সে ঠিক আছে, সে একবারে ওকে মারার পরিকল্পনাও করে ফেলবে সেটা তো আমি ভাবিনি। এমন একখানা ছেলেকে আমি আমার নিজের ছেলে হিসেবে পরিচয়ও দিতে চাই না। হ্যাঁ মোড়ল মশাই, এবার আপনি ঠিক করুন যে আপনি একে কি শাস্তি দেবেন। এই পাপী মানুষের একটাই শাস্তি, ওকে এই গ্রামটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ মোড়ল বাবু, একদম ঠিক বলেছেন। একে গ্রাম ছাড়া করাই ভালো, তবে এর আসল শিক্ষা হবে। শুভজিৎ আর দীপক, তোরা দুজন মিলে বেটাকে মারতে মারতে গ্রাম থেকে বের করে দিবি। না না মোড়ল বাবু, আমাকে এমন শাস্তি দেবেন না। আমি হিংসায় পড়ে এমন করেছি, পরের বার থেকে আমি আর এমন করব না, আমাকে ক্ষমা করে দিন। না, তোকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তোকে অনেক দিন ধরেই বলা হয়েছিল তুই কারোর কথা শুনিসনি, এমনকি তুই তোর মায়ের কথাও শুনিসনি। আর তোকে ক্ষমা করব না। এবার সোজা ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দেব। ছেলেটার সংসার গঙ্গায় ভেসে গিয়েছিল, তারপরও সে মৃত্যুর সাথে লড়াই করে ফিরে এসেছে। ওকে মারতে যাওয়ার আগে একবারও ভাবলি না ওর বউ বাচ্চার কি হবে? আবার ওদের সংসার ভাসিয়ে দিতে চাইছিস? আর নয়, নিজে যাবি নাকি আমি অন্য ব্যবস্থা নেব? ঠিক আছে মোড়ল মশাই, আমি চলে যাচ্ছি। কিছু বাবা